বাংলাদেশের পুনর্জন্মের মাস। প্রলেপ দেয়া পরিবর্তন নয়, নতুন করে দেশ গড়তে হবে। গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবারও চলে আসতে পারে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রাথমিকভাবে ঐক্যমত্য হওয়া বিষয়গুলো চূড়ান্ত করে ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করা হবে বললেন ডক্টর আলী রিয়াজ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের বড় অংশের বিচার কাজ সম্পন্ন হবে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ ৩ আগস্ট বললেন চিফ প্রসিকিউটর। বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনে উদ্যোগ নেবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাওলানা ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ। ভাসানীর আদর্শকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায় জাতীয় নাগরিক পার্টি বললেন নাহিদ ইসলাম। গাজায় ২০২৩-এর অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে। খাদ্য অভাবে ২৪ ঘন্টায় শিশুসহ আরো ১৪ জনের মৃত্যু। এবং এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আসসালামু আলাইকুম দর্শক, রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে যাচ্ছে পুরো সংবাদে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়। আজ রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে। শুধু ওপরে একটি প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন আনতে হবে। তা না হলে স্বৈরাচার আবার চলে আসতে পারে। বিস্তারিত দেখুন খোরশেদ আলমের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের আয়োজন জুলাই স্মরণ অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই হলো পুনর্জন্মের মাস। এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়। তিনি বলেন, এদেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, এই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির মাস না। কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দমন বা দেশের জনগণকে ধ্বংস করা না যায়। আমাদের আগামীতে এখনো সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনোদিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া। এই পথের কোনো ঠিকানা আমরা যাব না। আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট। জাতীয় ঐক্যমত্য গড়ার চেষ্টা হচ্ছে উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, এর মাধ্যমে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত হবে। Our work is far from finished. Alongside our reform agenda, we are pursuing legal accountability for those responsible for gross violations. But justice is not only about punishment. Justice is also about ensuring that the state power can never again be used to suppress, silence,
or destroy its own people. We are working to build a broad national consensus around a renewed political system. These are not just words. These are something to be embedded in our heart. One that delivers inclusive, participatory, and credible elections. The goal is clear: to establish a society where all Bangladeshis can live in peace, with freedom, with dignity, and with pride. We remember those who gave their lives in pursuit of that vision. Their sacrifice paved the way for a new chapter in our history. They created a new Bangladesh. That's their dream. This is rooted in hope, human rights, and democratic principles. দেশের সবচেয়ে অন্ধকার সময়ে পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। On behalf of the people of Bangladesh, I thank the United Nations for standing with us in our darkest hour. And I look forward to the continued partnership as we move forward. জুলাই স্মরণ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের স্বজন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের ভিডিও বার্তা প্রচার করা হয়। খুরশেদ আলম, বিটিভি নিউজ। বাংলাদেশে 250 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে হংকং ভিত্তিক বস্ত্র এবং পোশাক শিল্প প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন। এপ্রিলে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের সময় হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতার স্মারক স্বাক্ষর করে এবং বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে 150 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করে তারা। হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বাংলাদেশের ডিজাইনারদের প্রশিক্ষণ দিতে উৎসাহিত করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ন্যায়পালকে শক্তিশালী ও সংসদে নারী প্রতিনিধিত্ব 100-তে উন্নীত করার ব্যাপারে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 21তম দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে এই কথা বলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এতদিনের দীর্ঘ ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেটির চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যেই কাজ করছে কমিশন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রতিটি দলের নিজস্ব অবস্থান রয়েছে, সেই অবস্থান বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে কমিশন। আগামী 31 জুলাইয়ের মধ্যে অর্থাৎ 3 দিনের মধ্যে সনদের চূড়ান্ত রূপে পৌঁছাতে চায় কমিশন। কমিশনের প্রতি রাজনৈতিক নেতারা যে সহিংসতা ও আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানান অধ্যাপক আলী রিয়াজ। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের নারী প্রতিনিধিত্ব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা করা হয়। প্রায় সকল রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয় সংসদে নারী আসনের সংখ্যা 100-তে উন্নীত করার ব্যাপারে একমত। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগের জন্য কমিটি গঠনের বিধানটা আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাই, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। এই জায়গায় এখন পর্যন্ত আমরা ঐক্যমতের জায়গায় না গেলেও একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দল এবং জোটের পক্ষ থেকে কমিশনের বাংলাদেশে করেছে সেরকম জঘন্য অপরাধ 1971 সালে পাকিস্তানি বাহিনীও করেনি। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে, কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই। আর যাই করেন, এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোন রকম ভিন্ন মাত্র সন্দেহ রেখেন না। সমাজের অন্যান্য মহল থেকে আসে বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। আর কিভাবে দৃশ্যমান হয়? টেলিভিশনে দেখানো হচ্ছে। প্রথম দিন থেকে যখন কোর্ট রেনোভেট করা হচ্ছে, কোর্ট রেনোভেট করার জন্য যখন যাচ্ছি, সেই দিন থেকে টিভি দেখাচ্ছে আমাদের
রেগুলার তাজুল আপডেট দিচ্ছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের উপর আসামি পক্ষের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের শুনানির পর ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলায় অভিযুক্ত ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক রয়েছে, বাকি ৬ আসামি গ্রেফতার রয়েছে। গ্রেফতার থাকা ৬ আসামির মধ্যে ৩ জনের আইনজীবী আজ শুনানিতে অংশ নেন। এ সময় আইনজীবীরা আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। গতকাল একই মামলার রাষ্ট্রপক্ষের শুনানিতে ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদ হত্যা ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর জানান, আগামীকাল পুনরায় আসামি পক্ষের আইনজীবীদের শুনানি হবে। এর আগে সকালে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবু সাঈদের মামলার যে চার্জ হিয়ারিং চলছে তার দ্বিতীয় দিন। এই মামলার ৩০ জন আসামির পক্ষে আজকে ৩ জনের পক্ষে ডিসচার্জ শুনানি করেছেন তাদের সংশ্লিষ্ট আইনজীবীগণ। রংপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম সাহেবের পক্ষে আর্গুমেন্ট করেছেন, অর্থাৎ ডিসচার্জ চেয়েছেন। সুজন চন্দ্র রায়ের পক্ষে তার লয়ার ডিসচার্জ চেয়েছেন। আর ইমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগ নেতা, তার পক্ষে ডিসচার্জ চাওয়া হয়েছে। তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তারা তাদের বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনার সাথে কারো যোগাযোগ কিভাবে হলো। প্রক্টর সাহেব বলেছেন যে তিনার দায়িত্ব, প্রক্টোরিয়াল দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, পুলিশের তার উপর কমান্ড নাই। এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন। ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন। সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে মনে করি না। অবশ্যই চার্জ হবে। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। দু ২০২৪-এর ২৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ছিল সারা দেশে। প্রথম সারির সমন্বয়কদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক সরকার সাজালেও জনতার কাছে তা বিশ্বাসযোগ্য হয়নি। ফলে কারফিউর মাঝেই রাজপথ আবারও উত্তাল হয়ে ওঠে। এত নিপীড়নের মাঝেও সাহসী মানুষরা আবারও রাজপথে নামেন। ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে গণহত্যা চলেছে তার নৃশংসতার চিত্র এদিন জনসাধারণের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে। স্তব্ধ জনপদ ক্ষোভে ফুঁসে ওঠে। সরকার আবারও গতি কমিয়ে দেয় ইন্টারনেটের। চট্টগ্রামে বিক্ষোভে হামলা ও গ্রেফতার চালায় পুলিশ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগ।
বগুড়ায় পুলিশি বাধা পেরিয়ে মিছিল করে শিক্ষার্থীরা, আটক হন বেশ কয়েকজন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 1 ঘন্টার বেশি সময় বিক্ষোভ দেখান। নোয়াখালীতে শিক্ষার্থীদের সঙ্গে সর্বসাধারণ প্রতিবাদে রাস্তায় নামে। ফেনীতে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আটকে দেয়। বড় বিক্ষোভের খবর আসে যশোর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলা থেকে। রাজধানীতেও 6টি স্থানে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। আন্দোলনে হতাহতের ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্ত চেয়ে বিবৃতি দেন 74 বিশিষ্ট ব্যক্তি। বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। Secretary General remains deeply concerned about the situation. মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেন আইনজীবীরা। আটক সমন্বয়কদের মুক্তি ও কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করা হয় হাইকোর্টে। বাচ্চাদেরকে মেরে ফেলছে, এই নিয়ম কোথাও নাই, সিআরপিসিতে নেই, পেনাল কোডে নাই। তারপর থেকেই শুরু হয় গণমাধ্যমে আসলে এই যে হত্যাযজ্ঞ চলছে তা নিয়ে আলাপ, কারণ এর আগে টেলিভিশনে এ নিয়ে কথা বলা যাচ্ছিল না। এই যে মামলাটা হলো, সেই মামলার মাধ্যমে যখন আমরা আইনজীবীরা গণমাধ্যমের সামনে বলা শুরু করলাম যে কিভাবে সারা দেশব্যাপী হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেটা দেশে এবং দেশের বাইরে সবাই জানতে পারলেন। এবং সেটাকে কেন্দ্র করে বেশ কদিন শুনানি হলো এবং শুনানি চলার একটা পর্যায়ে এসেই সরকারের তরফ থেকেই যখন চাপ গড়ে উঠছিল তখন সেই 6 সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত যদিও এই রিট মামলাটি খারিজ করে দেওয়া হয়, কিন্তু সরকারকে নির্দেশ দেওয়া হয় আইন মেনে চলতে। শিক্ষার্থীদের মুক্তির দাবি ও হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় ফ্যাসিবাদী প্রশাসন যন্ত্র, ভয়, ভীতি ও প্রলোভন দেখিয়ে সমন্বয়কদের নামে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা প্রচার করতে থাকে। ডিবি অফিস থেকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করে বিক্ষোভ দেখান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে আন্দোলনে যোগ দেন শিক্ষকরাও। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি জুলাই আন্দোলনে সামনের সারিতে ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। তারা নেমে এসেছেন রাজপথে, কাঁধ মিলিয়েছেন জনতার সঙ্গে, বৈষম্য বিরোধীদের পাশে দাঁড়িয়েছেন ঢাল হয়ে। বিস্তারিত দেখুন আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। নির্মম ফ্যাসিজমের 16 বছরের দুঃশাসনের অবসান ঘটে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে, যেখানে ইতিহাস রচনা করে ছাত্র জনতার রক্তঝরা প্রতিরোধ। হাজারো প্রাণের বিনিময়ে জয় পায় গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এই কিংবদন্তি আন্দোলনে শহরের রাজপথ থেকে মাদ্রাসার মেঠোপথ সবখানে গড়ে ওঠে একাত্মতার দুর্ভেদ্য প্রাচীর। সাধারণ শিক্ষার্থী, আলেম ওলেমা, এমনকি সাদা পোশাকে শিশু কিশোররাও ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে। অবহেলিত পিছিয়ে পড়া মাদ্রাসার শিক্ষার্থীরা এই আন্দোলনে হয়ে ওঠে সম্মুখ সারির যোদ্ধা। আলেম সমাজ, এমনকি কোনো সাধারণ মানুষ ঘরে বসে থাকতে পারেনি। আমাদের ভাইদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা শরীরে রক্ত জড়িয়েছিলাম। যে মাদ্রাসার ছাত্ররা কি পরিমাণ ওই রাস্তায় শহীদ হয়েছিলেন, বিভিন্ন সেক্টরের মাদ্রাসার ছাত্রগুলো শহীদ হয়েছিলেন, তারা রক্ত জড়িয়েছিলেন। তাদের রক্তের বিনিময়ে, কলেজের ছাত্রদের রক্তের বিনিময়ে, সর্বোপরি সকল শ্রেণীর মানুষের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন, একটি
বাংলাদেশ পেয়েছি। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে ছাত্র জনতা। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের সর্বস্তরের মানুষ। এই ন্যায্য আন্দোলনে অংশ হন আলেম সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও। তারা জানান দেন ইসলাম বৈষম্যের বিপক্ষে এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধী। সমস্ত নিকৃষ্টতম সমস্ত কাজবাজ থেকে আমরা দূরে থেকে আমরা পুরো দেশটাকে নতুন করে সাজাতে চাই। 2013 সালের শাপলা চত্বর, 24-এর রাজপথ, দুই সময় রক্ত দিয়েছেন আলেম সমাজ। শতাধিক শহীদ, আহত অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী। বিপ্লবের পক্ষে জুমায় খুতবা দেয়ায় চাকরি হারিয়েছেন বহু ইমাম খতিব। সারা দেশের নিপীড়নের শিকার হয়েছেন অনেকেই, তবু পিছপা হননি। বুক চেতিয়ে দাঁড়িয়েছেন ন্যায়ের পক্ষে, আর বিজয়ের স্বাদ নিয়েছেন সকলের সঙ্গে। আমাদের এখানে ছোট ছোট যত গলি ছিল, রাস্তা ঘরের এবং বিল্ডিং থেকে বের হওয়ার জন্য যেটা প্রবেশ পথ, সেটাকেও তারা আবদ্ধ করে রেখেছিল, যেমন তারা না বের হতে পারো, কারণ তাদের বিরুদ্ধে আমরা জানি কোনো পদক্ষেপ না নিতে পারি। 5 আগস্টের পর দেশের অস্থির সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় যেমন সক্রিয় হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তেমনি এগিয়ে আসে মাদ্রাসার শিক্ষার্থীরাও। ট্রাফিক ব্যবস্থায় সহায়তা, সড়ক পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় তাদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসুন্না ফাউন্ডেশন সহ একাধিক ইসলামিক সংগঠনও অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়ায়। এখন এই জনগোষ্ঠীর প্রত্যাশা আগামী বাংলাদেশ পুনর্গঠনে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা। এবারের 21শে জুলাইয়ের মাধ্যমেই মাদ্রাসার এই অবদানকে যেন থামিয়ে দেওয়া না হয় এবং শেষ করে না দেওয়া হয়, বরং এটাকে যেন বইপত্রের মধ্যেও এবং বিভিন্ন স্মরণিকা এবং বিভিন্ন রকমের যে সরকারি দলিলপত্র তৈরি হচ্ছে, সেখানেও যেন মাদ্রাসার এই অবদানগুলোকে যুক্ত করা হয়। কোটা সংস্কার আন্দোলন থেকে আইন শৃঙ্খলা রক্ষা পর্যন্ত বিভিন্ন জাতীয় সংকটে সক্রিয় ছিলেন মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের অংশগ্রহণ প্রমাণ করে ইসলামী শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীরাও নতুন বাংলাদেশ গড়ার যোগ্য দাবিদার। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছেন। আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক হার কমানোর বিষয়ে ইতিবাচক ফলাফল আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি আরও বলেন, এখন থেকে নামমাত্র বা প্রতীকী মূল্যে রাষ্ট্রীয় মালিকানায় থাকা জমি কোনো সংস্থাকে দেয়া হবে না, রাষ্ট্রীয় মালিকানার জমি কিনে নিতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। বিএনপি ঘোষিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ উদ্যোগে গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জুলাই 24-এর গণ অভ্যুত্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম, শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। শিশুদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয় সে ব্যাপারে নেতাকর্মীদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যে শিশুটি এখানে প্লাকার্ড নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে, তার বাবাকে ফিরে পাবার জন্য আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা, কারণ সে বেঁচে আছে কিনা আমরা জানি না, কিন্তু এইটুকু তো আমরা করতে পারি যে তার ভবিষ্যৎ নির্মাণের জন্য, তার জন্য একটা সুন্দর জীবন হয়, সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি। তরুণ এখানে যারা আছে তাদের দায়িত্ব থাকবে এই বিষয়টাকে সর্বাধিকার দিয়ে আমাদের এই শিশুদের, আমাদের বাচ্চাদের, তাদের যেন জীবন সুন্দর হয়, ভবিষ্যতের জীবন যেন সুন্দর হয়, সেই কাজটা যেন আমরা সবাই মিলে করতে পারি। আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন যে তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,
শুধু একজন নন, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছেন। তাদের মধ্যে অন্যতম মাওলানা ভাসানী। ভাসানী না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতো না। আজ দেশ গড়তে জুলাই পদযাত্রা কার্যক্রমের ধারাবাহিকতায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র জ্যেষ্ঠ সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার মুখ্য সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল সহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন। শেরে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। যেই 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী কৃষকদের জন্য লড়াই করেছিলেন, শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন, গণমানুষের লড়াই করেছিলেন। আমরা মাওলানা ভাসানীর সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। এর আগে টাঙ্গাইল পৌঁছে গতরাতে নাহিদ ইসলামের নেতৃত্বে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করেন এনসিপির নেতাকর্মীরা। টাঙ্গাইলের পদযাত্রা শেষে বিকেলে গাজীপুরে পদযাত্রা এবং সমাবেশ করে এনসিপি। এ পদযাত্রায় নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গাজীপুরে এখনো স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা এই সকল স্বৈরাচারের দোসর এবং সন্ত্রাসীদেরও বিতাড়িত করব। বাংলাদেশে যতদিন গণ অভ্যুত্থানের শক্তি জীবিত আছে, রাজপথে গণ অভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে, আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত 33 জনের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার পাশাপাশি তাদের মানসিক চিকিৎসার ক্ষেত্রেও অধিক গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের রিপোর্টে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের অবস্থা এখনও স্থিতিশীল নয় বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন। তিনি বলেন, বর্তমানে 33 জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে 3 জন আইসিইউতে, 8 জন সিভিয়ার ক্যাটাগরিতে ও 19 জন কেবিনে চিকিৎসাধীন। টোটাল রোগী 33 জন। 33 জনের মধ্যে আমাদের চাইল্ড 27 জন, অ্যাডাল্ট আছে 6 জন। ডিসচার্জ আমরা গতকালকের মতোই 4 জনই আছে। আমরা আরও কিছু রোগী আমাদের রেডি হয়ে যাচ্ছে, অবস্থান অনেক উন্নতির দিকে। হয়তো আমরা 2-1 দিন পরে যে কোনো দিনই হয়তো দিতে পারি। আমাদের আইসিইউতে 3 জন আছে এবং 1 জনই শুধু ভেন্টিলেটরে, গতকাল যেটা ছিল একই। আমাদের মেল এইচডিউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। ইনস্টিটিউটের পরিচালক জানান, দগ্ধ এসব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা তাদের ক্লোজ অবজারভেশনে রাখছি। তারা ছাড়পত্র দেওয়ার মতো কয়েকদিনের মধ্যে আরও কয়েকজনের হবে। বুঝতেই পাচ্ছেন যে সমস্ত রোগীগুলো কেবিনে আমরা শিফট করছি, তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু কিছু কিছু বিষয় আছে, ড্রেসিং করবার মতো আরও বিষয় আছে, কারণ আবার বাসায় পাঠাতে হবে, আবার ড্রেসিং করতে হবে। এই জন্যে আমরা চাচ্ছি যে আরও কিছু দিন তাদেরকে রেখে যেভাবে করলে তাদেরকে মিনিমাম কোনো হ্যাসেলের মধ্যে যেতে না হয়। সুস্থ হওয়া রোগীদের ছাড়পত্র দেয়া হলেও তারা নিয়মিত হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণের আওতায় থাকবেন বলেও জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রধান রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ সময় 6 আগস্ট। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট বিকেল 4টায়। মনোনয়ন বিতরণ 12 থেকে 18 আগস্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 19 আগস্ট বেলা 3টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 25 আগস্ট দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত তফসিল অনুযায়ী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ।